পাত্রপক্ষ আসার পরপরই মা আমাকে শাড়ি পরিয়ে বসার ঘরে নিয়ে এলো। বিয়ে মোটামুটি ঠিকঠাকই বলা যায় দুই পরিবারের পক্ষ থেকে। কিন্তু পাত্র আমাকে দেখতেই বলল আমার কিছু কথা ছিল পাত্রীর সাথে। আমি তটস্থ হলাম। লোকটা নিশ্চয় ছবি দেখে আমার পছন্দ করেছিল, এখন সামনাসামনি অপছন্দ হচ্ছে, তাই এখন বিয়ে করবে না জানাবে। খারাপ লাগছে না আমার, মনে মনে প্রস্তুত হয়ে আছি সব রকম দুর্ঘটনার জন্য। আর কারণটা আমার গায়ের রং। সকলের অনুমতি পেয়ে আমার ভাবি পাত্রকে আমার ঘরে বসিয়ে আমাকেও যেতে বললেন। আমি ঘরে ঢুকতেই ভদ্রলোক খালি গলায় কেসে বললেন, একটু ভালো করে আমাকে দেখুন তো। পাত্রের মুখে এহেন ধারা কথা শুনে আক্কেল গরম অবস্থা আমার। ক্যাবলার মতো করে সত্যি তাকালাম আমি লোকটার দিকে। কয়েক সেকেন্ডে আবার বললেন, পছন্দ হলো? আমি ভেবাচ্চাকা খেয়ে জানতে চাইলাম, কি? পাত্র। আমি নিশ্চুপ হয়ে গেলাম। ঘরে ফ্যান চলছে সর্বোচ্চ গতিতে, তবুও ঘামতে লাগলাম। লোকটা আমাকে আরও চমকে দিয়ে বলল, পাত্র পছন্দ না হলে তো বিয়ে করবেন না, তাই না? বাবা মা যা বলবে তাই করব। আপনার পছন্দ নেই? এ নিয়ে আর কোনো বক্তব্য নেই আমার। লোকটা আর কোনো প্রশ্ন না করে নিজের পকেট থেকে একটা টিস্যু নিলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে আমার পড়ার টেবিলে কলমদানিটা থেকে কলম নিলেন। খুবই আলতো করে কিছু লিখে আমাকে টিস্যুটা দিয়ে বললেন, বিয়ের কথা যদি পাকা হয় তাহলে অপেক্ষা করব একটা ফোন কলের। টিস্যুটা বিছানায় রেখে কলম চাপা দিল। তারপর আর দেরি না করে বেরিয়ে গেল ঘর থেকে। আধ ঘন্টার মধ্যে মেহমান চলে গেল। রাতে জানতে পারলাম পাত্রপক্ষ ফোন করেছে, তাদের বাড়িতে দাওয়াত করেছে। সেই সাথে আমাদের পক্ষ থেকে পজিটিভ উত্তর পেলে সেদিনই তারা ডেট ফিক্স করবে। বুকটা ধক করে উঠল শুনতে। লোকটার মুখে দেখেছিলাম আমি শক্ত চোয়ালে উজ্জ্বল রঙের মুখ। আমার চেয়ে গায়ের রং বেশি উজ্জ্বল, চোখ দুটো ছোট ছোট কিন্তু উচ্চতা বেশি। টিস্যুটা আমি খুলে দেখেছিলাম, ফোন নম্বর লিখে রেখে গেছে। কিন্তু তাতে কি? আমি কি ফোন করব? অসম্ভব। পরিবারের সিদ্ধান্তে বিয়ের তারিখ ঠিক হলো। হবু শ্বশুর শাশুড়ি একদিন আংটি নিয়ে হাজির হলেন, সেই সাথে ননদ এসে আমার ফোন নাম্বারটা নিয়ে গেল। সেদিন ওই রাত 12টার পর ছোট্ট একটা বার্তা এলো লোকটার ফোন থেকে, একটা কল করার অনুমতি চাইছি। মেসেজটা দেখতে আমার পায়ের তালু শিরশিরিয়ে উঠল। এ কেমন লজ্জা! শুধু পায়ের তলাতে কি অনুভূতি জাগলো? অনেক ভেবে রিপ্লাই দিলাম, জি। তাতেই লোকটা বুঝে গেল। কয়েক সেকেন্ড বাদে কল এলো। অন্ধকার ঘরে বিছানায় শুয়ে আমার অস্থির লাগছে। পায়ের তলা এবার শিরশিরানি বাড়তে লাগলো। আমি শোয়া থেকে উঠে বসলাম, বিছানা ছেড়ে জানালার কাছে দাঁড়ালাম ফোন হাতে। কানে তুলতে ভেসে এলো ওপাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর। প্রথম দিন কথা শুনে এত গম্ভীর তো মনে হয়নি, আজ কি তবে ভয়ে আমার এমন লাগছে? লোকটা সালাম দিল, আমিও দিলাম। দুজনেই আবার জবাব দিলাম। তারপর পিনপত্র নীরবতায় কাটলো কিছুটা সময়। তারপর কথা হলো একটু আধটু। তারপর আর কোনো কথা নয়, হলো শুধু প্রশ্ন উত্তর পর্ব। সপ্তাহখানেক পরের ঘটনা। ভর দুপুরে নীরব মানে আমার হবুবর ফোন দিল। আমি সবে গোসল শেষে ভেজা কাপড়ের বেলকনিতে মিলছিলাম। রিসিভ করতে জিজ্ঞেস করলো, তুমি কি খুব ব্যস্ত? না তো। আম্মাকে নিয়ে একটু বের হতে পারবা? কোথায় বের হবো? বাড়ি থেকে বের হও, আমি গেটের বাইরে। চমকে গেলাম আমি। পাগল লোক বাড়ির সামনে এসে বলছে মাকে নিয়ে বের হতে। আমিও তাই করলাম। মা আর আমি গেটের কাছে আসতেই দেখলাম নীরব রিকশায় বসে আছে, সামনে আর একটা খালি রিকশা। মা অবাক হয়ে কিছু জানতে চাইবে তার আগে সে বলল, আন্টি রিকশায় বসুন আপনারা, আঙ্কেল বেরিয়ে পড়েছে এতক্ষণে। আমি আর মা কিছু বলতেও যেন ভুলে গেছি। মা মেয়ে রিকশায় চেপে বসলাম। নীরবের কথা মতো রিকশা থামলো কাজী অফিসের সামনে। সে তার রিকশার ভাড়া মিটিয়ে আমাদেরটাও দিল। এরপর আর কোনো প্রশ্ন করার সুযোগ হয়নি। বিস্ময়ে বাখারা আমি আর মা। কাজী অফিসে আমাদের আগে এসে পৌঁছেছেন আমার বাবা আর নীরবের বাবা মা। আরও বিস্মিত করে দিয়ে নীরব জানালো, আজ আমাদের বিয়ে। সত্যি হয়ে গেল আমাদের বিয়েটা। কাজী অফিস থেকে বের হয়ে বাবা মা আর শ্বশুর শাশুড়ি গেলেন আমাদের বাড়িতে। আমি আর নীরব গেলাম শপিং মলে। সে হাতে 5,000 টাকা দিয়ে বলল, ভালো দেখে একটা শাড়ি পছন্দ করো, কিন্তু বেশি গর্জিয়াস যেন না হয়। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। মনে পড়ে গেল আমাদের প্রথম ফোনালাপের সময়টা। সে প্রশ্ন করেছিল, আমি জবাব দিয়েছিলাম। পিওর কটন লাল একটা শাড়ি পছন্দ করলাম। 5,000 নয়, 3,000-এ শাড়ি কেনা হয়ে গেল। নীরব বলল, এর সাথে মিলিয়ে একটা দোপাট্টাও দেখো। অনেক ঘুরে সাদা আর লালের মিশেলে দোপাট্টাও মিলে গেল।
বাকি রইল গাজরা আর কিছু চুড়ি। আরও কিনলাম কাজল, লিপস্টিক আর এক পাতা টিপ। ফিরে এলাম দুজন মিলে আমাদের বাড়িতে। অনুষ্ঠান ছাড়াই বাড়িটাকে হঠাৎ জাঁকজমকপূর্ণ মনে হলো আমার। বাবা, মা, ভাই, ভাবি আর প্রতিবেশীরাও এসে উপস্থিত সবাই। বাড়ি এসে শুনলাম আমার শ্বশুরমশাই মিষ্টি আর খেজুর এনেছেন। দুপুর মিলিয়ে যাচ্ছে গোধূলিতে। হঠাৎ বিয়েতে ছোট্ট আয়োজন হলো, ভালো মন্দ খাবার রান্না হলো, আর আমাকেও আমার ইচ্ছে পূরণ করে সাজানো হলো নতুন শাড়ি, কাজল আর টিপ পরিয়ে। খুব সাদামাটা সেই বউয়ের সাজ, যেমনটা আমি বলেছিলাম নীরবকে। সন্ধে ঘনিয়ে আসতে শ্বশুরমশাই হাঁক ছাড়লেন বিদায় দেন এবার। এক দুপুর হল্লা করা বাড়িটা হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ল। আমিও কাঁদলাম মায়ের কাঁধে, বাবার বুকে পড়ে। ভাইয়া লুকিয়ে চোখ মুছল। সামনে এসে সে কি ঝাড়ি, এই বন্ধ করতো ন্যাকা কান্না, বাড়িটাতে এবার শান্তি পাবো। তারপরে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল বাচ্চাদের মতো করে। কাঁদতে কাঁদতে ট্যাক্সিতে বসলাম। নীরব পাশে বসলো। কান্না করা আমি সব ভুলে বুক ফাটা আর্তনাদ করছিলাম। নীরব খুব আলতো করে কাঁধ জড়িয়ে আমার মাথাটা তার কাঁধে রাখলো। খুবই ধীর স্বরে বলল, কেঁদো না প্লিজ, আমরা কাল সকালে আবার ফিরে আসব। ট্যাক্সি থেকে নেমে দেখলাম সুন্দর আর খুব ছোট্ট একটা বাড়ি। আমাদের বাড়ির মতো পাকা ছাদ নেই, তবুও বেশ। রাতের আধারে যতটুকু চোখে পড়ে বাড়ির চারিদিকে বাগান আছে। কান্না থেমে গেছে আমার। পাশের মানুষটা হাত ধরে আছে এখনও। ছোট ছোট টুকরো কিছু নিয়ম নীতিও পালিত হলো। রাতের খাবার শেষ হতে শাশুড়িমা ননদকে বলল আমাকে নিজের ঘরে নিয়ে যেতে। মোটামুটি রকমের একটা ঘর, একটা খাট, আলমারি আর একটা টেবিল। ঘরে কোনো আয়না নেই। বিছানা পরিপাটি আর খাটের সামনে বড় একটা ফুলদানি, তাজা সব ফুলে ভর্তি। ফুলদানিটায় হাত দিতে পিছন থেকে ভেসে এলো কণ্ঠটা, তুমি বলেছিলে ঘর ভর্তি ফুল না, ফুলদানি ভর্তি ফুল পছন্দ তোমার, তাই আর বাসরে ফুলের বিছানা নয়। স্বপ্নের মতো লাগলো আমার আজকের দিনটা। সারা সন্ধে যে ভয়ঙ্কর মন খারাপটা ছিল তা নিমেষে উড়ে গেল কর্পূরের মতো। ভালো লাগায় মন ভেসে গেল হাওয়ায়। আমি বসলাম খাটের কিনারায়। পাশে এসে বসলো নীরব। মনে পড়ে গেল সে রাতের প্রশ্নগুলো। সত্যি করে জবাব দেবে যা জানতে চাই। আমি ছোট্ট করে বলেছিলাম, জি। বিয়ের অনুষ্ঠান কেমন করে করতে চাও? আমি চুপ করে রইলাম। সে পুনরায় প্রশ্ন করলে আমি বললাম, আমার অনুষ্ঠান পছন্দ নয়, সাদামাটাভাবে বিয়ে পছন্দ। সেটা কেমন? আমি বললাম, হঠাৎ করে হবু বর বলবে আজ বিয়ে করব, কাজী অফিসে গিয়ে হুট করে বিয়ে সেরে যাব শপিংয়ে, একটা শাড়ি, কিছু চুড়ি, কাজল আর টিপ কিনবো। বাড়ি ফিরে সেগুলো পরে কনে বিদায়ের পর্ব হবে। আর বাসর ঘরটা? নীরব বলল। আমি লজ্জা পেয়ে গেলাম। প্রথম ফোনালাপেই লোকটা কত প্রশ্ন করে। আমার লজ্জা কমার জন্য একটু সময় পর্যন্ত দিল না। আমি অতি লজ্জা আর দ্বিধায় নুয়ে সেটাও বললাম। বাসর ঘর বলতে ফুলের বাগান নয়, ঘরের সাজে ফুলদানি ভর্তি সুগন্ধি ফুল থাকবে, মোমবাতির আলোয় ঘরটা থাকবে হলদেটে। নীরব সব স্বপ্ন পূরণ করেছে। ভেবেছিলাম মোমটা বুঝি বাদ পড়ল। আমাকে আরও একবার বিষয়ে ভাসিয়ে সে ঘরের বাতি নিভিয়ে দিল। খাটের ঠিক সামনের দিকে মেঝেতে রাখলো ছোট্ট ছোট্ট অনেকগুলো মোমবাতি। একটা একটা করে সবগুলোতে আগুন দিল। ঘরের আলো হলদে আভায় আমরাও উজ্জ্বল হয়ে গেলাম। নীরব এসে নীরবের পাশে বসলো। একটা হাত টেনে মুঠোয় পুড়িয়ে এগিয়ে এলো, আর একটা হাতে মাথার ঘোমটা সরিয়ে অষ্টদয়ে আমার গ্রীবা ছুলো। অপরিচিত শিহরণে কেঁপে উঠলাম আমি। ধীরে এসে গালে চুমুখে কানের কাছে মুখ নিল। স্বপ্ন পূরণ হলো তো?